উচ্ছ্বসিত নয়নে রাজপথের বীর যোদ্ধাকে বিদায় জানান শিক্ষার্থীরা। উদ্ধার করা হয় ঋষিকাব্য অর্থাৎ পিঁয়াজের মধ্যে তা স্মৃতি করতে পারছেন না কদিন এলাকা শিয়াগঞ্জে এই শহরে পাখিদের ঘুম ভাঙে গুলির শব্দে। এই শহরে ছাত্র পরিণাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। 29 জুলাই ঋষিকাব্য নামক ফেসবুক পেজে সবশেষ এই পোস্ট করেন কুমিল্লার শিক্ষার্থী কাজী আশরাফ আহমেদ রিয়াজ। এরপর গুলি গেল, আর কোনো শব্দেই ঘুম ভাঙেনি তার। 30 জুলাই রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে রিয়াজের মরদেহ উদ্ধার হয়। কুমিল্লার নাঙ্গলকোটের বাগড়া গ্রামের ব্যবসায়ী কাজী বাবুল ও রোকেয়া আক্তার দম্পতির বড় ছেলে রিয়াজ ঢাকা কমার্স কলেজে অধ্যয়নের পাশাপাশি ফটোগ্রাফি নিয়ে লেখাপড়া করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই ছিলেন রাজপথে। সরকার বিরোধী আন্দোলনের তকমা থাকায় 1 আগস্ট অনেকটা নিভৃতেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয় রিয়াজের মরদেহ। ছেলেটা বলছে যে কি আমি বাইরে নিয়ে মেরে ফেলবো, এটাই বলছে। এবং দুদিন ধরে কাজ করছে, মানে আন্দোলনের কাজগুলো ছবি উঠানো, তো প্রফেশনাল ফটোগ্রাফার ছিল। আন্দোলনের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন রিয়াজ। বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়ায় রিয়াজের মৃত্যু নিয়ে এখন তৈরি হয়েছে নানা গুঞ্জন। উনি কান্না করে বলছে যে হ্যাঁ মা, আমি তো শেষ হয়ে গেছি, রিয়াজ মারা গেছে। আমি বলছি কি হয়েছে, বলতেছে যে গুলি। দুই পক্ষে দৌড়াদৌড়ি মারামারির ভিতরে তাকে চিকিৎসা দেওয়া যায়নি। রীতিমতো অনেক মাইর খেয়েছে, তার ফিটে ইয়াতে অনেক যারা দৌড়াইছে এরা খাইছে। অনেক জায়গায় চিহ্ন আছে, গুলির চিহ্ন, এবং সবাই আছে এখানে মায়ের চিহ্ন। পরে ফিরেও রক্তমুক্ত গেছে। ছাত্রদের সাথে শরীর হয়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন সে আপনাদের মতোই সে একজন সাংবাদিকতা ভূমিকা সে অংশ পালন করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে রিয়াজের মতো অকাতরে প্রাণ ঝরেছে আরো অনেকে। তাদের সবাইকে খুঁজে বের করে তালিকা তৈরির দাবি সাধারণ মানুষের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দুজনের চিকিৎসক থাকেন ধানমন্ডিতে। সাম্প্রতিক আন্দোলনের মিছিল যেমন স্লোগান হয়নি, তবে তাদের পেশার যে মতো দুজনকেই করেছে তারা গণ অভ্যুত্থানের অংশ। আন্দোলন যখন এক দফা এক জাতির মহারণে ধানমন্ডি 27 দফা হরতাল, যেটা বহুভাবে সাউন্ড গ্রেনেড, এয়ারশেল, রাবার বুলেটের রক্তাক্ত শরীরে আহত নিয়ে শিক্ষার্থীদের ছোটাছুটি। আতঙ্ক সেই মুহূর্তে জীবনের বাজি কাটালেন দুজন। সাধারণ ভবনের গ্যারেজ থেকে করে তুললেন মেডিকেল ক্যাম্প। আমাদের সাথে অন্যান্য সব আরো অনেকে দাঁড়িয়েছিল, আমি তাদের মতো করে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে দেখলাম কয়েকজন গুলিবিদ্ধ স্টুডেন্ট আমাদের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হলো আমি একজন চিকিৎসক, আমার মানবতা কিংবা দায়বদ্ধতার জায়গা থেকে আমি যদি তার সেবা না করি, এটা আমার নিজের সাথে অন্যায় করা হবে। কিভাবে আসলো, কেউ এই যে শটগান ইঞ্জুরি হচ্ছে, রাবার বুলেট, ছোড়া গুলি, কেউ ফিল্ড। 100-র বেশি আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন দুজন, যার মধ্যে একজন আছেন নিহতের তালিকায়। বলছেন সময়ের সেই চিত্রটা এখনো দাঁত কেটে যায়, দাঁতে রেখে যায়। এই যে টোটাল 2 দিনের ঘটনা, এতগুলো পেশেন্ট বের করা, এটা আমার জীবনে অনেক বড় একটা মানসিক প্রভাব সৃষ্টি করেছে। আমার বারবার ওই যে বাচ্চাটা মারা গিয়েছে, যে বাচ্চাটা গুলিবিদ্ধ হলো, পর 2বার এলো, বারবার আমার তার ওই মুখটা আমার ভেসে উঠে এবং বারবার আমার ঘুমিয়ে দেয়। জানতে চেয়েছিলাম সরকার পতনের মুহূর্তটির অনুভূতি। বললেন একটি দীর্ঘশ্বাসের স্বস্তি ছিল সেখানে, এতে নিয়ে মুক্ত আর বলে বিদ্ধ হবে না। ওই সময় যে উৎফুল্লতা, সেটা একটা অন্যরকম ছিল, যে অন্তত আর কোনো ডেড বডি আমাকে দেখতে হবে না। বাংলাদেশের পতাকাতে যে সবুজ এবং লাল হয়ে যাচ্ছিল, কিন্তু অনেকটা লাল, সবুজটা যাতে থাকে সেটা আমি চাচ্ছিলাম, এবং সেটা আছে। গতবার ফাঁকে হঠাৎ এক মিছিলের অংশ হয়ে কিছুটা আক্ষেপ পূরণ হলেও জেগে উঠল কিছু। জানালেন এমন সময় আর না আসুক, বাংলাদেশ জাগুক, মানুষ বাঁচুক। ভাবুক, চ্যানেল 24, ঢাকা। আরো বেশি খারাপ। আমি শুক্রবারের 19 তারিখ ইমান নামাজ শেষে আন্দোলনের যোগ দিই। মিরপুর 10 নম্বরের কাছে আলোক হসপিটালের ওখানে আন্দোলন অবস্থায় আমাকে
যখন পুলিশগুলো আমাদের দিকে আসতেছিল জীবন বাঁচানোর জন্য যে আমাকে দৌড়েতেছিল, আমি তখন উঠে বাইরে পড়ে গেছি। একটা পুলিশ খুব কাছ থেকে আমাকে গুলিটা করছে। আমি ওনাদেরকে হাত দিয়ে বিশ্বাস এরকম করছিলাম, আমাদের গুলি করলেন না, তো আমাদের কাছ থেকে গুলিটা করছে। পরবর্তীতে আমার ছাত্র ভাইরা আমাকে আলোক হসপিটালে নিয়ে গেছে গুলিবিদ্ধ অবস্থায়। পরে ওখানে আমাকে প্রায় এক ঘন্টা লাগছে। বলে যে আমাদের কাছে কোনো গুলির চিকিৎসা দেওয়া হয় না। তারপরে ওখান থেকে ইসলামী হসপিটালে নিয়ে এরা তখন আমার ছোট ছেলে হইতেছিল, খুব অসংখ্য যন্ত্রণা কাজ করতেছিলাম। কাজ দিলেও কোনো ডাক্তারের মায়া দিলে একটু মায়া হয় নাই। পরবর্তীতে ইসলামী হসপিটালে গেটের সামনে থেকে আমার বাইর করে দিচ্ছে, বলে গুলি খাওয়াবো এখানে নেওয়া হয়নি। পরে আমার মামাতো ভাইয়ের মাধ্যমে আমাকে ইগনেসিনা কল্যাণপুরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। কোনটা গেটের সামনে থেকেই একই ব্যবহার, আমাদের নিষেধ আছে, আমাদের চিকিৎসা দেওয়া যাবে না। পরবর্তী শরণার্থী থেকে পঙ্গুতে আসছি। পঙ্গুতে আমাকে সারাটা রাত ওই ঠেলা গাড়ির মতন যেগুলো চার চাকায় ওর উপরে শোয়া রাখছেন। আমার আব্বু তাই পাইপের হাতে ধরে বলছে যে আমাদের একটু আগে ছিল, আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ। আমার আব্বার সাথে খুব খারাপ ব্যবহার করতে মারতে যায়, বলে যে আপনাদের চিকিৎসা দিব এটাই তো অনেক কিছু, আপনাদের কোনো আমরা কোনো কিছু করতে পারবো না আপনাদের জন্য, বেশি কথা বললে রুগী নিয়ে ট্রাই করে চলে যাবে। পরবর্তীতে সারা রাত থাকার পরে ফজরের পর আমাকে অতি নামে একটা জায়গায় নিয়ে যায় খোলামেলা। নেওয়ার পরে আমাদের ক্ষত স্থানের ভিতর দিয়ে আঙুল ঢুকাইয়া তারপরে আমাকে দেখে গুলি আছে কি আমার একটা পিকচারে আমার আল্লাহর আরো কিছু আছে, আমি সমস্ত কিছু আমার আল্লাহর প্রমাণ দিচ্ছি যে আমার পুরো কত কষ্ট হয়েছে। পরে বলে যে না গুলি নাই, গুলি ভিতরে অনেক দূরে বের করা যাবে। আমাকে বেডে নিয়ে নাম পেটে দিয়ে সাধারণ একটা পটি লাগাই দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছে, বলে যে আপনারা যেখানে কিছু সেখানে চিকিৎসা করেন। আমরা তার রক্তাক্ত হইলাম আর আমাদের অবহেলিত করলো, আমাদের কোনো চিকিৎসায় দেবে না, আমরা দেশ বিরোধী। যে আমরা কতটুকু করতে পারবো জানি না, তবে গুলি বের করা সম্ভব না। আপনার পা কতটুকু ফিরবে অনিশ্চিত, তবে আমরা চেষ্টা করবো। সে আমার অনিশ্চিত জীবন নিয়ে আমি একটু বুঝতেছি। আমার পরিবারে আমি একমাত্র উপার্জনকারী, আমার বাবা দুইবারের চিকিৎসকের রোগী। এখন তারা আমার জীবন নিয়ে খুবই চিন্তায়, আমি চলতে পারি না, আমার পরিবারের খুব খারাপ অবস্থা। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমরা যে অবহেলিত হয়েছি, চিকিৎসা না পাইয়া দুয়ারে দুয়ারে ঘুরছি, এর জন্য সঠিক বিচারটা হয়। আমাদের কোনো চিকিৎসা দেওয়া হয়নি, এখন কিন্তু আমি গুলিবিদ্ধ অবস্থায় বেডে পড়ে আছি। আর 27টা দিন আমি কষ্টে কাটাইতেছি। আমার এক একটা কষ্ট, ব্যথা, যন্ত্রণা সুস্থ মানুষ যদি একটা মিনিট বুঝতো, সে সুস্থ থাকতো না। সব কষ্ট আমার আল্লাহর কাছে জমা রাখছি। তুমি আর কারো কাছে বললে কোনো কিছু হবে না। আমি আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের যে নির্যাতন করা হয়েছে, আমাদের যেভাবে গুলি করা হয়েছে, এই বিচার আমি তোমার করতেছিলাম। আমি অনেক কষ্টের অনেক সংকটে আছি, আর্থিক অনটনে বুঝতেছি। আমার বলতাম আমার সমস্ত খরচ চলে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন আমার দুই পায়ে দাঁড়াতে পারি, আমার জন্য আমার পরিবারের পাশে আমি দাঁড়াইতে, আমার জন্য সবাই দোয়া করছে। ওখানে ডাক্তাররা আসে, ব্যবহার ভালো, ওষুধও দিয়ে যায়, শুধু টাকা না আর ক্ষতস্থান পূরণ। অপারেশনের কথা বললে বলে সময় লাগবে, সময় লাগবে। ইতিমধ্যে আমার পাটা শুকাই যেতেছে, আমি টয়লেট করতে পারি না, প্রচন্ড প্রসাবের রাস্তা অনেক কষ্ট হয়। আমার আমার অর্থে আমার পরিবার চলছে, আমার মা বাবা, আমার দুটো বাচ্চা, আমার ওয়াইফ। এখন আমি পরিবারের একজন উপার্জনকারী, আমি অসুস্থ থাকার কারণে আমার পরিবারটাই একদম ভেঙে পড়ছে। আমার এখন এই অবস্থা, আমি নিজে পায়ে চলতেও পারি না, নিজেও খেতে পারি না, আরেকজনের সাহায্য নিয়ে চলা লাগে। আপনারা এতটুকু সহযোগিতা করবেন, আমাদের লাইফটা যেন এরকম হয়, আমাদের যেন হুইল চেয়ারে করে বারোদের দুয়ারে দুয়ারে ভিতরে করে না পেতে হয়। আমাদের যে এখন অবস্থা, আমার জীবন নিয়ে আমি খুব চিন্তার ভিতরে আছি, তা আমি কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে।
দেশবাসীর কাছে আমার একটা আহ্বান, একটা অনুরোধ, আমাদের পাশে থাকবে। আন্দোলনে বিএনপি যখন দেখছি যে প্রচলিত ছাত্রদের সাথে কোটা আন্দোলন ছিল, দাবি ছিল, তখন তো কেউ কাউকে মারেও নাই, পুলিশও আমার আক্রমণ করে না। যখন দেখছি যে পরিস্থিতি এরকম যে নির্বিচারে মানুষগুলো মারতেছে, এক একটা স্টুডেন্ট শিক্ষিত, তার পরিবারের এক একটা ভরসা, এক একটা ছেলেদের হাত উঁচু করার পরও গুলি করে মারতেছে, এক ভাই পানি খাওয়াইতেছে, তাকেও গুলি করে মারতেছে। এইগুলো দেখে আর একটা মানুষ বসে থাকতে পারে না, আমি বসে থাকতে পারিনি। মসজিদের ইমাম সাহেব যে খুতবা দিচ্ছে, এরপরে আমি আর এক মিনিট দাঁড়াতে পারিনি। আমার কাছে মনে হয়েছে আমি যেন আর ফিরে না আসি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি আন্দোলনে দেখছি, আমি যেন ফিরে না আসি, আমি যেন আবু সাইদ ভাইয়ের মতন শহীদ দিতে পারি। আমি এই বলে আল্লাহ আকবর বলে আমি দাবাই করছি। তারপরে আল্লাহ আমাকে এই আহত অবস্থায় ফিরেছে। আমি চাইনি ফিরে আসতে, আমি চাইছিলাম যে আমি শহীদ হই। শহীদ হওয়ার আশায় ফিরেছিলাম যে আমার নির্বিচারে মানুষ হত্যা করতেছে। এর জন্য এই প্রতিবাদেই আমি নামছিলাম। আমার নাম রোমান। আমি 18 তারিখে গুলি খেয়েছি উত্তরায়। আমি যে পড়াশোনা করতাম, এখন পড়াশোনা থেকে জগৎ ছেড়ে দিচ্ছি। পরে আমার যে ফ্রেন্ডরা আছে ওদের সাথে আন্দোলনে গেছিলাম, তারপরে আমি গুলি খেয়েছি। আমাদের সিনিয়ররা যারা বড় ভাইরা আছে তারা অনেকেই মারা যায়, তারা চাকরি পায় না। যখন আমি শেষ হয়ে পড়ে গেছিলাম তখন মানে টিয়ার গ্যাস হচ্ছিল, তো যখন টিয়ার গ্যাসটা ছেড়েছিল তখন মানে পিছন থেকে তো সবাই চলে গেছে, তখন মানে আমি একাই পড়ে গেছিলাম, তখন আমাকে ধরছে। গুলিটা আমার গলায় লাগছিল। এখন তো 2 সপ্তাহ আগে দিয়েছিল, তো এখন না বলতে কলেজ ড্রেস ছিল। হ্যাঁ, এইখানটাই ছিল কলেজ কলেজ ড্রেস, ব্যাগ, আমার আইডি কার্ড সব হচ্ছে বাজার থানায় ছিল। পরে তো বাজার থানা আমাকে ঘুরাই দিচ্ছে। এই সাইডে আমি গেছি, আমি বাজার থানায় আমার হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল। বলেছিলাম, তারপর বলেছিলাম আমি পুলিশ লাইন স্টুডেন্ট, তারপর আমাকে ছাড়িয়েছে। আইনজীবী, মিডিয়া, সোশ্যাল মিডিয়া সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যদি পাশে না থাকতো আমি এত তাড়াতাড়ি আসলে এটা সলভ করতে পারতাম না। আমরা কোর্স খোলার পর থেকে আমি বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোর্টে এত দৌড়াদৌড়ি করেছি, আমরা কোনো পজিটিভ পাইনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই যখন এগিয়ে এলো, যখন আইনজীবীরা সবাই এগিয়ে এলো, তখন আসলে সম্ভব হলো এই তারিখটা এত কাছে নিয়ে আসা। আর আমাদের কমিশনার স্যার উনি আমাদেরকে ডেকেছিলেন, আশ্বস্ত করেছিলেন, ওনার ব্যবহারও ভালো, তাই জন্য আমরা এসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কমিশনার স্যার আমাদেরকে বলেছিলেন যে আমার ভাইকে তারা কোনো মামলা রাখবে না, প্রত্যাহার করে দেবে। সেই স্বপ্ন, ওর স্বপ্ন ছিল বিয়েতে পড়ার, ইঞ্জিনিয়ার হবে। এখন আমার বাচ্চাটা এই স্বপ্নটাকে এভাবে নষ্ট করে দিল। এই তারিখ কে দিবে? কাউকে নেই, তাই নিজেই বলে আমার ছেলে কি অন্যায় করছিল। বিচারে আমি অব্যাহতি চাচ্ছি, এই মামলা থেকে আমি সম্পূর্ণভাবে অব্যাহতি চাচ্ছি যে আমার এই ছেলেদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে। সে নির্দোষ। আর কখনো কোথাও যাতে না আসতে হয়, আমি আপনাদের মাধ্যমে আমাকে যেহেতু পুলিশ কমিশনার সাহেব নিজেও বলছে আর কখনো কোর্টে আসতে হবে না, আপনাদের মাধ্যমে আমি একটা আসল আবেদন জানাই, তাই এই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটাই আমি চাচ্ছি। জামিনে মুক্তি পেয়েছে 100 টাকা বন্ডে শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে এবং মামলা থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই। এখনো সে মামলার আসামি হিসাবে থাকবে। আজকে আমি শুধু মাহিমের ব্যাপারে একটা কথা বলবো যে সারা বাংলাদেশে যে মামলাকে নিয়ে এত আলোচনা, সেই মামলায় একজন পুলিশ অফিসার, যারা পুলিশ কর্মকর্তারা কিভাবে এত হালকাভাবে একটি শিশুকে গ্রেফতার করবে। এই শিশুটা যে শিশু কিনা তা যাচাই করার জন্য শিশুটা যদি বলতো যে তুমি কোথায় পড়ো, জিজ্ঞেস করতো আমি অমুক জায়গায় পড়ি, কিসে পড়ো, তোমার বয়স কত, ও বলতো আমার বয়স এত। যদি বয়সটা তাদের বিশ্বাস না হতো, তারা অভিভাবককে বলতে পারতো আপনার বাচ্চার কাগজপত্র কি আছে আমাদেরকে দেন, যদি দেখার পরে তাহলে সেই বাচ্চাটাকে
শিশু হিসেবেই ট্রিট করে পাঠাতে পারতেন, কিন্তু তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়েছে, তাদের রিমান্ডের আবেদন চেয়েছে, যেটা আইনে কোনো সময় শিশু রিমান্ড নেওয়া যাবে না, কোনো সময় তাকে হ্যান্ডকাপ করানো যাবে না, কোনো সময় আদালতের ব্লকে তাকে দেওয়া যাবে না। মানে কোন আশ্চর্য হয়ে গেলাম তো আমরা যে আমার আমার 35 বছর 36 বছরের ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই, যেখানে তার বিরুদ্ধে কোনো একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়াই ছিল বা সে কোনো ভিড় ছড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিং করতে না। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বলছে আসামি, একটা নাম দিয়ে বলছে আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো কি জন্য, সে এই আবু সাইদ হত্যা মামলা তাকে গ্রেফতার করা হলো। তারপর কোনো কথা নেই, একটা ফরওয়ার্ডিকে গ্রেফতার করার পর আমাদের বিধানতার জাস্টিফিকেশন দেওয়ার জন্য অনেক কথা দিতে হবে, সে কিভাবে করেছে, সে কি করেছে, তার ওভারটা কি, এটা তার সেই অনুযায়ী সেকশন হবে। দায়িত্বশীলতার পরিচয় তো নাই, বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদরপন্থী দুটোর ঘরে ভাবখানা এরকম যে পুলিশ এই মামলার যেটা আসামি হওয়ার কথা সেটা হয়নি।